বন্ধুগণ নমস্কার, সুপ্রভাত। আশা করছি আপনারা ভালোই আছেন। তা দেখতে দেখতে বহু বছর অতিক্রম করলাম। এখন যেন মনে হচ্ছে যে আমার দায়িত্বভার অনেকটা বেড়ে গেছে এই কলকাতাকে নিয়ে। কলকাতার প্রতি আমার দায়িত্বশীলতা আমাকে কিছু করার জন্য প্রেরণা দিচ্ছে যে আমি কিছু বলি বা কিছু করি, যাতে সাধারণ মানুষের জন্য একটি নতুন সূচনা হয়। যারা আমার কথা শুনবে তারা হয়তো বুঝতে পারবে যে কলকাতা শুধু একটি শহর নয়, কলকাতা একটি জীবিত প্রাণীর মতো। দ্য জয় অফ সিটি কলকাতাকে বলা হয়, কিন্তু আমি এর থেকে অনেক বড় কিছু ভেবে বসে আছি। যাই হোক, আজকের আমাদের বিশ্লেষণ হচ্ছে কলকাতা। কলকাতার সৃষ্টি করেছিল ইংরেজরা, এটা আমরা জানি। দেশ স্বাধীনের বহু আগে কলকাতা তৈরি হয়েছিল, কিন্তু তারপর থেকে যখন দেশ স্বাধীন হয় এবং দেশ স্বাধীনের পরে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন রাস্তাঘাট বসতি গড়ে ওঠে। সেই বসতিগুলো যেগুলো গড়ে উঠেছিল, সেখানকার রাস্তাঘাট পরিকাঠামো কিন্তু ইংরেজরা যেভাবে তৈরি করেছিল সেইভাবে কিন্তু তৈরি করা হয়নি। যার জন্য কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আপনি দেখবেন যে বিভিন্ন রকমভাবে মানে বিক্ষিপ্তভাবে রাস্তাঘাট তৈরি করা আছে, বা সেখানকার বিভিন্ন রকম বাড়িঘরদোর তৈরি করা আছে। এইখানে আমার একটু বক্তব্য ছিল এই, যে কিভাবে কলকাতাটাকে আরও সুন্দর থেকে সুন্দরময় করা যায় এবং কলকাতাটাকে কিভাবে আরও ভালোভাবে তৈরি করা যায়, এই নিয়ে আমার একটা ছোটোবেলা থেকেই আমার একটা জিজ্ঞাসার চিহ্ন। তা এত বছর পর আমি একটা জিনিস যখন ভেবে দেখলাম যে কলকাতাকে খুব ভালোভাবে তৈরি করতে গেলে কলকাতার সবার আগে কলকাতাকে ডেমার্কেট করতে হবে। কলকাতাকে ডেমার্কেট করতে হবে এই পর্যায়ে যে কলকাতা কতটা থাকবে সেইটাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। যেমন ধরুন, সবাই এখন তখন 170 নম্বর যদি পিনকোড হয় সেটাও কলকাতার মধ্যে চলে আসছে, সবাই কলকাতা লেগে। সেইরকমভাবে হবে না, মানে ওইটাকে মানে সরকারিভাবে প্রথমে ঘোষণা করতে হবে যে কলকাতা কতটা, এবং কলকাতা যতটা থাকবে তার মধ্যে থেকে কলকাতা সিকিউরিটিটা কিভাবে আমরা পালন করব, কলকাতায় কতটা ওয়াটার বডিজ থাকবে, কতটা পার্ক বা ফরেস্ট এরিয়া থাকবে, সেগুলো কিন্তু আমাদের ঠিক করতে হবে। দেখুন, মানুষ বেঁচে থাকতে গেলে শুধু বাড়িঘরদোর, রাস্তা আর ফ্যাক্টরি আর ওয়্যারহাউস করলেই হবে না, তার সাথে প্রাকৃতিক বহু জিনিস করতে হবে। তার মধ্যে এখন যেমন প্রাথমিক সরকার আমি দেখছি ভালো কাজ করছে, যে রাস্তার দুধারে বহু গাছ পুঁতেছে এবং কলকাতাকে এক প্রকারে গাছে ঢেকে দিয়েছে। এটার জন্য আমি এখন বর্তমান সরকারকে সাধুবাদ জানাচ্ছি যে তারা একটা ভালো কাজ করেছে। কিন্তু আমি আরও দুপায়ে এগিয়ে আমি কাজ করতে চাই এই, যে কলকাতার যে বাড়ির সংখ্যা, বহুতল বাড়ির সংখ্যা এবং ধরুন দোতলা, তিনতলা, চারতলা বাড়ির সংখ্যা বহু, এইটাকে একটু কম করে দিয়ে জায়গা আমাদের বার করতে হবে, এবং কিছু এরিয়া যেগুলোকে প্লটস হিসেবে অ্যামালগামেট করে সেইগুলোকে একটি বড় বাড়িতে রূপান্তরিত করতে হবে, যার আশেপাশে বহু ফাঁকা জায়গা থাকবে। এতে কি হবে, মানুষ যেমন সব রকম সুখ সুবিধে পাবে, রাস্তাঘাট চওড়া হবে, আর তার সাথে যেটা হবে সেটা হচ্ছে সিকিউরিটি। এখনকার দিনে সবথেকে বড় জিনিস হচ্ছে যে সিকিউরিটি। একটা লোক কোনো অপরাধ করলে শহর থেকে বেরিয়ে চলে যাবে, সেইটা কিভাবে আটকানো যায় সেইটা নিয়ে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত, এটা আমার মনে হয়। এছাড়া যেসব বাড়ি বেআইনিভাবে তৈরি হয়েছে, বহু হাজারো
বাড়ি বললে ভুল হয়, বহু হাজার বাড়ি বেআইনিভাবে তৈরি হয়েছে, সেইগুলোকে লিপিবদ্ধভাবে নিয়ে এসে সেইগুলোর যে এরিয়া, যে প্লটগুলো রয়েছে যেখানে বাড়িগুলো তৈরি করা হয়েছে, সেগুলোকে ভালোভাবে তৈরি করা উচিত। মাল্টিপল ফ্লোরিং হাউস বিল্ডিং করা উচিত, যেখানে বহু মানুষ বহু সুখ সুবিধার সাথে থাকতে পারবে। এই যে মানসিকতা, এর সাথে আমাদের কলকাতার মধ্যে দেখবেন প্রচুর ক্যানালস রয়েছে, যেগুলোকে খাল বলে থাকি আমরা। সেই খালগুলোকে আমরা যদি নতুন করে তার যে জলপ্রবাহ আছে সেইগুলো শুরু করি, এবং বেশিরভাগ খালের ক্ষেত্রেই আমরা দেখি যে সরেজের যে জলগুলো, নোংরা জলগুলো সেই খালের মধ্যে মিলে যাচ্ছে। অতএব খালের মধ্যে যেই সব যে ভালো উপাদান, সেগুলো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু একটা বড় বিষয়বস্তু। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা খাল এবং তার সাথে বিভিন্ন ওয়াটার বডিজ, যেমন ধরুন আপনার পুকুর আছে, বিভিন্ন রকম পুকুর যেগুলো কলকাতার মধ্যে অনেক কমে গেছে, সেই সব পুকুরগুলোকে আমাদের বাড়াতে হবে, পুকুরগুলোকে সংরক্ষিত করতে হবে, এবং আমাদের পুরনো লিপিকা দেখে তা বার করতে হবে, পুরনো যত রেকর্ড আছে বার করতে হবে, যে কোন কোন পুকুরগুলো এখন বুঝিয়ে বাড়ি হয়ে গেছে, সেগুলো আবার করে পুকুরে রূপান্তরিত করা, এটা কিন্তু খুব দরকার। আর যাই হোক, কলকাতার মধ্যে ওয়াটার বডিজ কোনোভাবে যাতে কমে না যায়, কারণ আমরা জানি কলকাতা যখন সৃষ্টি হয়েছিল এইটা কিন্তু একটু তলজবি ছিল, এখানে পুকুরের সংখ্যা প্রচুর, ওয়াটার বডিজের সংখ্যা প্রচুর ছিল, কিন্তু যেমন করে মানুষ বসতি গড়ে উঠেছে, আস্তে আস্তে করে কি হচ্ছে, এখানকার পুকুরের সংখ্যা, ওয়াটার বডিজের সংখ্যা কমতে থাকে, আর এখন প্রায় নির্মূলের কাছাকাছি চলে এসছে। তার একটা বড় পুকুর আছে, বা সেইখান থেকে রাস্তা বেরিয়ে গেছে, ব্রিজ বেরিয়ে গেছে, মেট্রো রেল হচ্ছে, খালের ওপরে মেট্রো রেল হচ্ছে। অতএব খালটাকে সংরক্ষিত করার তো দূরের কথা, খালের যে উপাদান বা যেভাবে খাল আগে কাজ করতো, সেইগুলো তার কার্যকারিতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এটা কিন্তু কলকাতা এবং কলকাতার মধ্যে যেসব প্রাণী জগৎ রয়েছে, যেগুলো সূক্ষ্ম প্রাণী জগৎ, তাদের ওপর সবথেকে বেশি প্রভাব ফেলেছে। কলকাতার মধ্যে একটা জিনিস সবথেকে বাজে জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে কোনো খাসির মাংস হোক, গরুর মাংস কেটে ওপেন রাস্তায়, ওপেন মানে মানে দোকানে কেটে তাদেরকে বিক্রি করা হয়। এটা কিন্তু খুবই অমানসিক ব্যাপার, এবং যারা খান, খেতে ভালোবাসেন খাসির মাংস, মুরগির মাংস বা গরুর মাংস, তাদের পক্ষে এটা খুবই মানে সহজ ব্যাপার। কিন্তু যারা খান না, যারা নিরামিষী ভোগী বা যারা খুব বাচ্চা, তাদের মানসিকভাবে কিন্তু একটা বাজে প্রভাব পড়ে। আর কলকাতা কিন্তু একটা ছোটোখাটো শহর নয়, বিশ্বের অন্যতম একটি শহর। আমরা যাই করি না কেন, তার প্রভাব কিন্তু বিশ্বস্তরে আমাদের ওপর পড়বে। কলকাতার মানচিত্র কিভাবে লেখা হবে, এটা কিন্তু আমাদের হাতে রয়েছে, আমরা কিন্তু সেইভাবে এগোবো। খাওয়া দাওয়া আমাদের সংরক্ষিত করতে হবে। খাওয়া দাওয়ার যে দ্রব্যাবলী, যে কোনো ধরনের নিষ্পাপ প্রাণী হত্যা করে তার যে মাংস আমরা খাচ্ছি, সেটা সবসময় একটু আড়ালে করতে হবে, নাহলে কিন্তু এর প্রভাব শুধু যে কলকাতার মানুষের ওপর পড়বে তাই না, সারা বিশ্বের প্রভাব পড়বে। এবং এইটা নিয়ে বিভিন্ন রকম আলোচনা এবং সমালোচনা হবে বিভিন্ন স্তরে, সেইটা আমাদের আটকাতে হবে। তো এই সব ব্যাপার নিয়ে কলকাতায় যেমন আমি এখন দেখি যে বিভিন্নভাবে ভিখারির সংখ্যা বেড়ে গেছে। রিহ্যাবিলিটেশন সেন্টার, বৃদ্ধরা, বহু বৃদ্ধদের দেখেছি যাদের ঘর সংসার থাকার পরেও তাদের ছেলেমেয়েরা সেইভাবে দেখে না, অতএব তারা ভিক্ষে চাইছে। সেটা বিভিন্ন ধর্মের মানুষ হতে পারে, কিন্তু তাদের নিয়ে আমাদের একটা কিছু করতেই হবে। আমরা একটা কিছু করব, যেখানে কলকাতায় অন্তত ভিখারির সংখ্যা কমে। এছাড়াও ভিখারির সাথে আমরা দেখেছি রেফিউজি, বিভিন্ন রেফিউজি ব্রিজের তলায়, ফুটপাতের পাশে, তারা মানে খোলা আকাশের তলায় বসবাস করছে, তার সংখ্যা দিনের পর দিন বাড়ছে। সেটাও আমাদের দেখতে হবে, সেটা নিয়ে আমাদেরকে কঠিনভাবে একটা কিছু করতে হবে, একটা সিদ্ধান্তের মধ্যে আসতে হবে, যাতে যেসব ভিখারিরা ভিক্ষে চাইছে এবং যারা রিফিউজি যারা রয়েছে, তাদেরকে একটা ব্যবস্থা করা, তাদেরকে নিয়ে একটা ভাবনা চিন্তা করা খুব দরকার। এছাড়া কলকাতার কিছু সমস্যা রয়েছে, যেমন আমরা দেখি যে
ভাবে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে হকারের সংখ্যা কলকাতায় কখনোই কমেনি। বহুবার সরকার থেকে হকার ভেঙে দেওয়ার পরেও তারা আবার সংগঠিত হয়ে আবার হকারি শুরু করেছে। এদের নিয়ে আমাদের খুব ভালোভাবে ভাবনা চিন্তা করতে হবে যে এদের পাকা দোকান কিভাবে আমরা তাদেরকে আমরা করে দিতে পারবো এবং তাদের একটা পার্মানেন্ট সলিউশন করতে হবে কলকাতার মধ্যে। এইটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু কলকাতায় যে হকারের সংখ্যা যেভাবে তারা রয়েছে বা কলকাতার যে সাফসাফাই বা পরিষ্কার বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আসে আমাদের কলকাতায়, তারা কলকাতাকে একটি ছোট পরিমাণে আঁকবে। যাই হোক, এছাড়া আমাদের দেখতে হবে যে কলকাতায় হকার বাদ দিলে আরও কিছু সমস্যা রয়েছে। যেমন ধরুন বিভিন্নভাবে তার কেবলস, আগে কি হতো কেবলস নিচে মাটির থেকে আনা হতো, এখন কি হয়েছে কেবলসগুলোকে সব রাস্তার ওপর থেকে বিভিন্নভাবে ছিন্ন ছাড়া অবস্থায় আর কি কেবলসগুলো রয়েছে। সেইখানে কিন্তু আমাদের দেখতে হবে যে কেবলসগুলোকে কিভাবে মাটির তলা থেকে নিয়ে যাওয়া যায় যাতে উপরের রাস্তাঘাটটা যাতে পরিষ্কার থাকে। কলকাতার যে এখন মানচিত্র হয়েছে তাতে সমস্ত রাস্তা যে কোনো জায়গায় যান না কেন আপনি কেবলসের ছড়াছড়ি। এই সব সমস্যাগুলো আছে যেগুলো কলকাতাকে আমরা যদি এগুলো কাটিয়ে উঠতে পারি তাহলে কলকাতাকে আরও সুন্দরময় করা যায়। আজকের আমি এখানেই রাখছি। আশা করছি আপনারা কলকাতা নিয়ে আরও তৎপর হবেন এবং কলকাতার বিভিন্ন বিষয় আপনারা আলোচনা করবেন এবং আমাকে তার পরামর্শ দেবেন এবং আমি ব্যক্তিগতভাবে আবার সেই সব জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। এই শুভ মুহূর্তে আমার আন্তরিক শুভকামনা জানাচ্ছি। এই খুবই একটি পবিত্র সময় আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখলাম। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।